সূর্য উদয় হওয়ার সাথে সাথে পুরো শহর জুড়ে যেন এক স্তম্ভিত করা নীরবতা নেমে এলো। একটিমাত্র সংবাদের তীব্র ধাক্কায় বাকরুদ্ধ হয়ে গেল গোটা শহর। ডিবি পুলিশের সবচেয়ে সাহসী, সৎ ও ক্ষুরধার অফিসার তেজস্বী আর নেই। মর্মান্তিক ও নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। প্রতিটি নিউজ চ্যানেলে, ব্রেকিং নিউজে, প্রতিটি রেডিও স্টেশনে কেবল এই একই করুণ সংবাদের পুনরাবৃত্তি। সকালে ছাপা হওয়া প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় তেজস্বী সেই পরিচিত দীর্ঘ চেহারার কোট পরা ছবি, আর তার পাশেই বড় বড় রক্তবর্ণ অক্ষরে আঁকা শিউরে ওঠার মতো হেডলাইন: গতকাল রাতে টিভি অফিসার তেজস্বী নিজ বাসভবনে খুন, অভিযুক্ত পলাতক স্বামী আর্য চৌধুরী। ফরেনসিক ল্যাবের হিমঘরের বাইরে লম্বা কাঠের বেঞ্চে পুরো স্তব্ধ হয়ে বসে আছে কণা। তার পাশে তেজস্বীর বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন। শোকের প্রচণ্ড ধাক্কায় মা বারবার সংজ্ঞা হারিয়ে ফেলছেন, আর বাবা মেয়েকে হারানোর শোকে নিঃশব্দে ফুপাচ্ছেন। কিন্তু কণা যেন এসব কিছুর ঊর্ধ্বে, চোখে জল নেই, কোনো অনুভূতি নেই। মেয়েটা যেন এই হাসি খুশির পৃথিবীর ব্যস্ততায় আর বেঁচে নেই। এমন সময় ভেতরের ঘর থেকে একজন লেডি পুলিশ অফিসার বেরিয়ে এলেন। কণার পরিবারের দিকে তাকে অত্যন্ত নিচু ও সহানুভূতিশীল কণ্ঠে বললেন, আপনারা এভাবে ভেতরে যেতে পারেন। আপনারা এবার ভেতরে যেতে পারেন। তেজস্বী ম্যামের লাশ দেখতে পারেন। লাশ শব্দটা কানে পৌঁছানো মাত্রই যেন কণার ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা এক নিমেষে ফেটে পড়ল। সে ছিটকে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, খবরদার, খবরদার, আমার বোনকে কেউ লাশ বলবেন না। একদম বলবেন না। আমার বোন এত সহজে মরে যেতে পারে না। তেজস্বী কন্যারা কখনো শেষ হতে পারে না, তারা কখনো মরে না। বোন হারিয়ে যাওয়ার এই নির্মম সত্যটা কণার মস্তিষ্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না। খবরটা শোনার পর থেকে মেয়েটা উন্মাদের মতো আচরণ করছে, হাহাকার করছে আর অস্বীকার করে চলেছে এই নিষ্ঠুর বাস্তবতাকে। ইকরা ধীর পায়ে এগিয়ে এসে কণাকে দুই বাহুতে জড়িয়ে ধরল। ইকরার চোখের কোণ বেয়ে অঝরে জল ঝরছে। নিজের প্রাণপ্রিয় বান্ধবী, খেলার সাথী তেজস্বীকে অকালে হারিয়ে ভেতরে ভেতরে একদম চুরমার হয়ে গেছে মেয়েটা। সে কণাকে বুকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করে রুদ্ধ কণ্ঠে বলল, প্লিজ কণা, শান্ত হও। নিজেকে একটু সামলাও। তুমি এভাবে ভাঙলে তেজস্বী যে ওপর থেকে কষ্ট পাবে বোন। চলো, চলো ভেতরে চলো। কণা, তার মা বাবা আর সেই সাথে ময়মনসিংহ থেকে তড়িঘড়ি করে ছুটে আসা কণার ভাইয়েরা ধীর পায়ে ফরেনসিক ল্যাবের ভেতরে ঘরে ঢুকলো। ঘরের ঠিক মাঝখানের স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা লম্বা চওড়া একটি দেহ। কণার শরীরটা ভয়ে আর শোকে থরথর করে কাঁপছে। ফরেনসিক ডাক্তার দেহের ওপর থেকে চাদরটা সরাতেই ভেসে উঠল তেজস্বী সেই চিরচেনা মুখখানা। কি নিদারুণ শান্ত সেই মুখ! এতদিনের সব জেদ, বীরত্ব, মেধা আর তেজস্বিতা বিসর্জন দিয়ে মেয়েটা চিরতরে ঘুমিয়ে পড়েছে। এই মায়াময় পৃথিবীর বুকে কণা নিজেকে আর ধরে রাখতে পারল না। এক ঝটকায় এগিয়ে গিয়ে বোনের নিথর দেহটা জড়িয়ে ধরে ঝাঁকাতে শুরু করলো। এই আপু, উঠো না আপু। তুমি এভাবে চুপ করে আছো কেন? তুমি না থাকলে এখন থেকে আমাকে কে সাহস দেবে বলো? তুমি না আমার ঢাল ছিলে? এভাবে তো আমাদের সবাইকে একা ফেলে রেখে যাওয়ার কথা ছিল না তোমার। প্লিজ উঠো আপু। উঠে সবাইকে বলো তোমার কিচ্ছু হয়নি। তুমি একদম ঠিক আছো। ইকরা কণারে এই আহাজারি আর সহ্য করতে না পেরে টেনে সরিয়ে আনলো কণাকে। আবার সংজ্ঞাহীন হয়ে ঢলে পড়লেন তেজস্বীর মা। পাশে দাঁড়িয়ে তেজস্বীর ভাইয়েরাও আজ চোখের পানি ধরে রাখতে পারছেন না। যে ভাইয়েরা জীবনে কোনোদিন বোনের নাম ডাকেনি, প্রতিপত্তি সহ্য করতে পারেনি, আজ তারাই অবুঝের মতো ফুপিয়ে কাঁদছে। নিষ্ঠুর নিয়ম, মানুষ হারিয়ে গেলে যেন হঠাৎ করেই তার মূল্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু বেঁচে থাকতে তো কেন যেন তবে এত নিদারুণ অবহেলা আর হিংসা? কক্ষে একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রিদওয়ানের চোখ দুটো তীব্র যন্ত্রণায় রক্তবর্ণ রূপ নিয়েছে। সে তো পুরুষ। কান্নার তো কোনো ভাষা নেই তাদের। আজ হৃদয় রিধিকাকে হারিয়ে ছেলেটা এমনিতেই দিশেহারা হয়ে নিজের জীবন বাজি রেখে চলেছে। তার উপর বুড়োর সবচেয়ে ছোট ছিল হৃদয়। তেজস্বী সব থেকে বেশি স্নেহ করত। হৃদয়ের বয়সটাই বা কত, বড় জোর কুড়ি হবে। সেই অবুঝ ছেলেটা এক কোণে বসে হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো অঝরে কেঁদে চলেছে।
আজ ধূলি মলিন বিধ্বস্ত অবস্থায় ফিরে এলো সেই নির্জন খন্দকার রাইস মিলে আর্য। তার পুরো শার্ট জুড়ে তেজস্বীর টাটকা রক্ত জমে কালো হয়ে এসেছে। মিলের অন্ধকারের ভেতরে পা রাখতেই আর্য ব্যাকুল হয়ে উন্মাদের মতো ডাকতে শুরু করলো, কোথায় তুই? আমি শেষ করে এসেছি আমার ভালোবাসাকে, নিজের হাতে শেষ করেছি, নিজের হাতে। দেখ আমার হাতে রক্ত, আমার জামায় রক্ত, আমার তেজস্বিনীর পবিত্র রক্ত। হঠাৎ ভেতরের অন্ধকার গলি থেকে জুতো ঘেঁষে আসার ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। ওভারকোট ছেড়ে একটা কালো হুডি পরা অবয়ব ধীর পায়ে আলোর নিচে এসে দাঁড়ালো। লোকটা নিজের মাথার হুডটা পেছনে সরাতেই আর্যর দুটো চোখ চরম বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। তার বাক্যহারা ঠোঁট জোড়া কেবল অস্পষ্টভাবে বিড়বিড় করে উঠল, হৃদয়। হৃদয় অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির কুৎসিত প্রতিধ্বনি পুরো রাইস মিলের জরাজীর্ণ দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। সে হাততালি দিয়ে বলল, হ্যাঁ আর্য চৌধুরী, আমি, সব আমিই করেছি। আর্য নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। সে অবিশ্বাসের সুরে চিৎকার করে উঠল, তুই তুই একজন ডিবি অফিসার হয়ে কেন করলি এসব? কেন আমাকে একের পর এক খুনের মামলায় ফাঁসালি? আর কেন কেন আমাকে দিয়ে আমার তেজস্বিনীকে নিজের হাতে খুন করালি? জবাব দে। হৃদয় নিজের পকেটে হাত গুজে অত্যন্ত শীতল শান্ত চোখে আর্যের দিকে তাকালো। মুখে সেই ভয়াল তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলল, সেসব ইতিহাস একটু পরেই বলছি, তবে তার আগে আমায় বলো, নিজের ভালোবাসাকে নিজের হাতে শেষ করার অনুভূতিটা ঠিক কেমন? খুব তৃপ্তিদায়ক, তাই না? আর্যের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মস্তিষ্কে বারবার ভেসে উঠতে লাগলো তেজস্বীর সেই রক্তবর্ণ চোখ দুটো, বুলেটের বিষাক্ত যন্ত্রণায় কাতরাতে থাকা সেই নিদারুণ মুখচ্ছবি। তখনই আর্যর খেয়াল করলো অন্ধকারের ছায়া থেকে ধীরে পায়ে আরো কয়েকটা বন্দুকধারী ছায়া বেরিয়ে আসছে। শুধু হৃদয় একা নয়, এই পুরনো রাইস মিলে আজ তার পুরো সংঘবদ্ধ চক্রই ওত পেতে উপস্থিত রয়েছে। আর্য দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, আমার মা কোথায়? হৃদয় ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, আছে তো, ভেতরে আছে। এত অস্থির হলে চলে বলো? আর্য আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। গলার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠল, আমি তোর দেওয়া কথা রেখেছি। নিজের হাতে নিজের ভালোবাসাকে শেষ করে এসেছি। এবার আমার জন্মদাত্রী মাকে আমার কাছে ফিরিয়ে দে। দিব তো, কথা যখন দিয়েছি তখন নিশ্চয়ই দেব। তবে তার আগে ওই সামনের টেবিলটায় দিকে একটু নজর দে। আর্য টেবিলটার দিকে তাকালো। ধুলো মাখা কাঠের উপর একটা কাচের গ্লাস রাখা, যার ভেতরে টলটল করছে কালচে রঙের তরল পদার্থ। হৃদয় হাতটা দিয়ে গ্লাসটা দেখে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, এটা হলো বিষ। এক ফোঁটা খেলে নিশ্চিত মরণ। এটা এবার লক্ষ্মী ছেলের মতো পান করে নে তো দেখি। আর্য চরম বিস্ময় ও স্তব্ধতা নিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে রইল। হৃদয় গলার স্বর কিছুটা উঁচিয়ে আবার বলল, কি হলো? কানে শুনতে পাচ্ছিস না নাকি কথা? গ্লাসটা তুলে গিলে নেয়। এটা খেলে তারপরই তোর মায়ের কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করবি। তার কোলে মাথা রেখে শুতে পারবে। তবে চিন্তা করিস না আর্য, এটা খাওয়ার সাথে সাথে তুই হুট করে মরে যাবি না। প্রথমে পুরো শরীরটা অবশ হয়ে আসবে, রক্তের শিরায় শিরায় তীব্র জ্বালা অনুভব করবি, ভেতরে ভীষণ যন্ত্রণা হবে। তারপর ঘন্টা খানেকের মধ্যেই এই পৃথিবী ছেড়ে একদম টাটা বাই বাই হয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা। এটা কিন্তু যেমন তেমন দেশি বিষ নয়, খাঁটি আমেরিকান ইম্পোর্টেড পয়জন। বাংলাদেশে সহজে পাওয়া যায় না। তুই তো আবার বিরাট কোটিপতির সন্তান, তাই তোর লেভেল অনুযায়ী এই বড়লোকি বিষের ব্যবস্থা করেছি। বল ভাই, কাজটা ভালো করেছি না? ভাই শব্দটা হৃদয়ের মুখে শুনে আর্যের কানে কেমন যেন বিষের মতো লাগলো। সে রুদ্ধ কণ্ঠে বলল, এটা পান করলে যে আমি আমার মাকে ফেরত পাবো তার গ্যারান্টি কি? হৃদয় ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে হাত উঁচিয়ে হাঁক দিল, নিয়ে আয়। সাথে সাথে একজন লোক হুইল চেয়ারে বসা এক মহিলাকে ঠেলে ভেতরে অন্ধকার থেকে আলোর নিচে নিয়ে এলো। আর্য ব্যাকুল হয়ে মায়ের দিকে ছুটে এগোতে চাইল, কিন্তু হৃদয় চিৎকার করে বাধা দিল, হুম, এক পাও এগোবি না।
আগে এই পাত্রের বিষটুকু শেষ কর। একই সাথে অন্য এক হিংস্র লোক নাহার খন্দকারের গলার চামড়ার ধারালো ছুরিটা শক্ত করে চেপে ধরল। চলবে। গল্পটি চলাকালীন সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।